তটিনীর দূরদর্শিতা দেখে প্রতুল তাকে সত্যই প্রশংসা না করে থাকতে পারল না। বলল, তোমার অনুমানটা ঠিক হয়েছে মা। রাইমোহনের বাড়িতে এবং চাঁদমোহনের বাড়িতে ওই লেখাটা আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু তখন আর অত মাথা ঘামিয়ে দেখিনি। আরও সামান্য 2-4টে কথা আলোচনা হওয়ার পর তটিনী বাড়ি ফিরে গেল। প্রতুল চলে এল তার বাসায়। খাওয়া দাওয়া সেরে সবেমাত্র সে শুতে যাবে, এমন সময় ঝনঝন শব্দে টেলিফোন বেজে উঠল। রিসিভারটা তুলে কানে লাগাতেই বিস্ময় প্রতুলের চোখ দুটো অসম্ভব রকম বড় হয়ে উঠল। বলল, কে? ত্রিবান্দম ভাণ্ডারী। হ্যাঁ হ্যাঁ বলে যাও। ওধার থেকে স্বর ভেসে এল, আমায় কোনো প্রশ্ন করবেন না, সময় আমার অল্প। আমি মিস্টার চাঁদমোহনকে খুন করিনি, তবে আমি জানি কে করেছে। আমি পুলিশের হাত থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, কেননা শেষ পর্যন্ত হয়তো আমাকেই অপরাধী হতে হতো। আর তখন নিজেকে নিরপরাধ বলে প্রমাণ করে রক্ষা পাওয়া আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াত। আমি এখন যাচ্ছি আসল অপরাধীর কাছে। কাল যদি আমার সঙ্গে একবার 93 মাধব মণ্ডল লেনে দেখা করেন, তাহলে বড় ভালো হয়। একা আসবেন, সঙ্গে কেউ যেন না থাকে। মনে রাখবেন, যেখানে যাবেন সেটা একটা গুদোমঘর, আর ঢুকবেন আপনি সেখানে পেছনের দরজা দিয়ে। পরক্ষণেই ওধার থেকে ভেসে এল রিসিভার রাখার শব্দ। রিসিভার রাখার আংটাটা বারকয়েক নেড়েও প্রতুল কোনো সাড়া পেল না। পরক্ষণেই মনটা তার সন্দেহ দোলায় দুলতে লাগল। একবার ভাবল, হয়তো এটাও একটা ফাঁদ, তাতে তাকে জোড়ানোর জন্য হয়তো চেষ্টা চলছে। তারপর আবার ভাবল, হয়তো ত্রিবান্দম সত্যি কথাই বলছে। হয়তো পুলিশকে সে সত্যিই ভয় করে, তাই তার সামনে সে আসতে চায় না। যাই হোক, ব্যাপারটা আনন্দমোহনকে জানিয়ে দেওয়া প্রতুল জরুরি মনে করল। তিনিই যখন এ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন, তখন এগুলোও জানা তার একান্ত প্রয়োজন। পুনরায় প্রতুল আনন্দমোহনের উদ্দেশ্যে রিসিভার তুলে নিল। কথা শেষ হওয়ার পর একসময় সে সেটা নামিয়ে রেখে বিছানার ওপর গা এলিয়ে দিল। পরদিন সন্ধে নাগাদ প্রতুল আনন্দমোহনের কাছে গেল। ঘটনাটা ক্রমেই জটিল হয়ে দাঁড়াচ্ছে, সুতরাং আনন্দমোহনের মেজাজটা রুক্ষ থাকাই স্বাভাবিক। প্রতুল ঘরে ঢুকতেই তিনি একবার শুধু গম্ভীরভাবে তার পানে তাকালেন। প্রতুল প্রশ্ন করল, আর কোনো খবর আছে নাকি আনন্দবাবু? গম্ভীর স্বরেই আনন্দমোহন জবাব দিলেন, আছে। কারো খুনের খবর? না। তবে কি? মিস্টার বিক্রম রায় নিরুদ্দেশ, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। 5 কয়েক মুহূর্ত চুপ করে থেকে আনন্দমোহন পুনরায় বলতে শুরু করলেন, আজই সকালে আমি তার বাড়িতে গেছলাম। তার স্ত্রীর সঙ্গে আমার দেখা হল, কেমন যেন মনমরা মনমরা ভাব। গত রাত্রে বিক্রম রায়কে কারা ফোন করেছিল। তারপরই তিনি শিগগির ফিরব বলে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোক সেই তাকে শেষ দেখে। কোথা থেকে ফোন করা হয়েছিল, আন্দাজ করতে পারলেন কিছু? হ্যাঁ, আমার মনে হয় বেলগাছিয়ার আশপাশে কোনো জায়গা থেকে করা হয়েছিল। বেলগাছিয়া? গভীর বিস্ময়ের সঙ্গে কথাটা উচ্চারণ করেই প্রতুল আক্ষেপের সুরে বলল, আমাকে আগে যদি একবার জানাতেন, তাহলে আমি সেই মুহূর্তে সেখানে পৌঁছতে পারতাম। তার মানে? সেই পাড়াতেই আমার এক জানাশোনা লোক আছে। পরক্ষণেই প্রতুল প্রসঙ্গটা পরিবর্তন করে বলল, কিন্তু তিনি গেলেনই বা কোথায়? কীই বা তার পক্ষে ঘটতে পারে? সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না। শীত দেওয়ার ব্যাপার আর কিছু আপনার কানে এল? হ্যাঁ, আরও 3টে বাড়ির খবর পেয়েছি। সবই রাত্রে ঘটেছে। সেই আগেকার মতোই তো, মানে কিছুই চুরি যায়নি, অথচ ঠিক আগেরগুলোর মতোই এগুলো ঘটেছে। কোনো সূত্রও পাওয়া যায়নি? না। ত্রিবান্দমের আর কোনো খবর পেলেন? মাথা নেড়ে আনন্দমোহন জবাব দিলেন, না। তবে এবারে যে ফাঁদ পাতার মতলব মনে মনে এঁটে রেখেছি, তাতে আমি জোর করে বলতে পারি, আর 7 দিনের মধ্যে আমি এ ব্যাপারের একটা কিছু কিনারা করতে পারব। মতলবটা কি? পরে শুনবেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রতুল বলল, তাহলে আমি এখন চললুম। পরে দেখা করব আবার। পথে নেমে আসতেই তটিনীর সঙ্গে তার দেখা হল। তটিনী বলল, আমি মিস্টার বিক্রমের খোঁজ দিতে পারি আপনাকে। কাল তার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম। তিনি বেরোতেই তার মুখখানা দেখে আমার কেমন সন্দেহ হয়, তাই তার পিছু নিয়েছিলাম। কতদূর পর্যন্ত গিয়েছিলে? গেলাম বেলগাছিয়া অবধি। খালের এপারে মাধব মণ্ডল লেন।
বাধা দিয়ে প্রতুল বলল, 93 মাধব মণ্ডল লেনে একটা গুদোমঘর, তাই তো? সবিস্ময় তটিনী বলে উঠল, আপনি জানলেন কি করে প্রতুলবাবু? জেনেছি কোথাও থেকে নিশ্চয়ই, কিন্তু তুমি তাকে চিনলে কি করে? চিনতাম আগেই, দৈনন্দিন সংবাদপত্র অফিসের তিনি ম্যানেজার, কাগজে একবার তার ছবি দেখেছিলাম। তাহলে এখন আমি চলি। কোথায়? বেলগাছিয়া। আমিও কেন আপনার সঙ্গে যাই না? না, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। কথা শেষে প্রতুল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ট্যাক্সিতে গিয়ে উঠল। আর জি কর রোডের ডানদিক থেকে মাধব মণ্ডল লেনটা বেরিয়ে সোজা গিয়ে মিশেছে খালপাড়ে। পুতিগন্ধময় অপরিচ্ছন্ন গলিটার দুপাশে সারি সারি টা গুদোমঘর, কোনোটা কাঠের, কোনোটা টিনের, কোনোটা বা লোহার। মোড়ের মাথায় ট্যাক্সি থেকে প্রতুল যখন নামল, তখন সেখানে জনপ্রাণী বলতে কেউই নেই। একে গলিটা সরু, তার ওপর আবার নোংরা। সারা গলিটা প্রতুল প্রথমে একবার ঘুরে নিল। আশপাশে যদিও দু একখানা দ্বিতল কোঠা আছে, তাও আবার সেগুলো অন্ধকারে নিঝুম হয়ে রয়েছে। দূরে দূরে যে গ্যাসপোস্টগুলো আছে, তার মৃদু আলোটুকু যেন সেখানকার নিস্তব্ধতাকে আরও গভীর রহস্যময় করে তুলেছে। পরপর টা নম্বর দেখতে দেখতে একসময় প্রতুল 93 গুদোমখানা দেখতে পেল। দেখেই তার মনে হল, এ গলিটার ভেতরে যতগুলো বাড়ি ও গুদোম আছে, বয়সের দিক দিয়ে বোধহয় এইটিই সবচেয়ে প্রাচীন, এবং বয়সের ভারেই যেন মনে হল একপাশে হেলে পড়েছে। জানলাগুলো পাল্লাহীন, দরজাটার অবস্থাও প্রায় সেই রকম। বায়ু চলাচলের পথটুকুও নেই। যত রাজ্যের মাকড়সা সেখানে নির্বিচারে জাল বুনে রেখেছে। সামনের দরজাটার কাছে এসে সে দেখল, দেওয়ালে লেখা রয়েছে, ভাড়া দেওয়া হইবে। এই সময় মনে পড়ল প্রতুলের, ত্রিবান্দম বলেছিল পিছনের পথ দিয়ে ঢুকতে। চারদিকটায় একবার সে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। তারপর ওপাশের কোণের দিকে টিন, কাঠ, রাশিকৃত জঞ্জাল সরিয়ে সে একটা দরজা আবিষ্কার করল এবং পরক্ষণেই দেশলাইয়ের একটা কাঠির মৃদু আলোকে কোনোরকমে ভেতরে ঢুকে গেল। ভেতরটা আরও অন্ধকার, 2 হাত দূরের জিনিস পর্যন্ত দৃষ্টিগোচর হয় না। চারধারে কেমন একটা গুমোট গন্ধ। তারই মধ্যে প্রতুল কোনোরকমে হাতড়াতে হাতড়াতে এগিয়ে যেতে লাগল। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। শব্দটা কিসের? কোনো মানুষের পদধ্বনি, না আর কিছুর? দেশলাইয়ের আর একটা কাঠি জ্বালল সে, কিন্তু তার ভাগ্য আজ এমনই বিমুখ যে, সেটিও হঠাৎ গেল নিভে। মনে মনে কিন্তু প্রতুল তখন ভাবছিল, যদি ত্রিবান্দমী এ রহস্যের প্রকৃত হোতা হয়, তাহলে আজ আর তাকে যে প্রাণ নিয়ে ফিরে যেতে হবে না, এটা ঠিক। সহসা কাদের কণ্ঠস্বর ভেসে এল, ইন্সপেক্টরকে ফোন করে দাও, আর এর ভার তারই কাঁধে চাপিয়ে দাও। সেই এর প্রতিকার করবে। কণ্ঠস্বরটার উদ্দেশ্যে প্রতুল চারদিকটায় কান পাততে লাগল। কোন দিক থেকে স্বরটা ভেসে আসছে? বা কথা বলছে ত্রিবান্দম? তাহলে পর মুহূর্তেই চিন্তাস্রোতটা তার ভিন্নমুখী হল। কিন্তু মিস্টার বিক্রমের ব্যাপার কি? তিনি কোথায়? এলোমেলোভাবে নানা কথা চিন্তা করতে করতে প্রতুল এগোতে লাগল। হঠাৎ সামনে কিসে ধাক্কা খেতেই অনুভব করে সে বুঝল, একটা দরজা। ধীরে ধীরে সেটা খুলে ফেলে সে লঘু সন্তর্পিত পদে পূর্বের মতো ভেতরে এগোতে লাগল। কিন্তু সেখানটা তেমন ঘুটঘুটে অন্ধকার নয়। আলো নেই বটে, তবে কোথা থেকে যেন অল্প একটু আলোর আভা এসে পড়েছে। আরও 2-1 পা অগ্রসর হতেই সহসা তার নজরে পড়ল, হাত কয়েক দূরে দেওয়ালে হেলান দিয়ে কে যেন তন্দ্রাচ্ছন্নের মতো বসে রয়েছে। হয়তো ত্রিবান্দম। প্রতুল ধীর কণ্ঠে তাকে ডাকল, কিন্তু কোনো সাড়াই এল না। পকেট থেকে আর একবার দেশলাইটা বের করে সে একটা কাঠি জ্বালল, কিন্তু দূরের মানুষটাকে তেমন চেনা গেল না। আবছা মতো শুধু দেহটাই চোখে পড়ল। চোখে না পড়লেও সে ত্রিবান্দম, মনে মনে ভেবে নিয়ে প্রতুল তার কাছে এগিয়ে গেল। বার 2 ডাকার পরও যখন সে সাড়া পেল না, তখন আপনমনেই সে গর্জন করতে লাগল, ঘুমোনো হচ্ছে বাবুর, এদিকে। আর একটা কাঠি জ্বালতেই প্রতুল বিস্ময়ের এক অব্যক্ত ধ্বনি করে উঠল। এতক্ষণ যাকে সে মানুষ ভেবেছিল, সে মানুষই, তবে মৃত। একেও ছুরি মারা হয়েছে। তার সমস্ত জামা কাপড় তাজা রক্তে জমাট বেঁধে গিয়েছে। বিস্ময়ের প্রথম ঘোরটা কেটে গেলে প্রতুল লোকটিকে চেনার উদ্দেশ্যে মুখ বাড়াতেই কোথা থেকে এক ঝলক বাতাস এসে কাঠিটাকে দিল নিভিয়ে।
চিন্তাচ্ছন্ন মস্তিষ্কে হাতড়াতে হাতড়াতে প্রতুল কোনোরকমে বাইরে বেরিয়ে এল। আনন্দমোহনকে একটা ফোন করতে হবে, কিন্তু ফোন পাওয়া যায় কোথায়? মনে পড়ল বন্ধু লোকেশের কথা। সম্প্রতি সে একটা ফোন নিয়েছে বটে। দ্রুতপদে প্রতুল বড় রাস্তার মোড়ে একখানা বাড়ির সামনে এসে দাঁড়াল। লোকেশ তখন ঘুমিয়ে পড়েছিল। ডেকে তুলতে তাকে অবশ্য বিশেষ বেগ পেতে হল না। আনন্দমোহন তখন লালবাজারেই ছিলেন। তাকে সব খবরটা সংক্ষেপে জানিয়ে দিয়ে প্রতুল বলল, আপনি চলে আসুন এখনই। ওধার থেকে স্বর ভেসে এল, আমি এখনই যাচ্ছি লোক সঙ্গে নিয়ে। রিসিভারটা নামিয়ে রাখতেই লোকেশ কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু বাধা দিয়ে প্রতুল বলে উঠল, এখন আর 1 মিনিটও দাঁড়ানোর সময় নেই ভাই, পরে একদিন এসে গল্পসল্প করব ক্ষণ। সেখান থেকে বেরিয়ে প্রতুল পুনরায় গলিটার ভেতরে এসে দাঁড়াল। মাথার মধ্যে তখন তার রাশি রাশি চিন্তার স্রোত বয়ে চলেছে। কে খুন হল? ত্রিবান্দম, না আর কেউ? ত্রিবান্দম কি জন্য তাকে সেখানে আসতে বলেছিল? তাকে বন্দি করার জন্য নয়তো? পকেট থেকে সিগারেট কেস বের করে সে একটা সিগারেট নিল। পরক্ষণেই দেশলাইটা বের করতে গিয়ে তার মনে পড়ল, সেটা সে ফেলে এসেছে ভেতরে। এর জন্য প্রতুল মনে মনে নিজেকে অভিসম্পাত করতে লাগল। কিন্তু আনন্দমোহন আসছেন না কেন এখনো? আধ ঘন্টার ওপর সময় বয়ে গেল, অথচ তার দেখা নেই কেন? পথে কোনো বিপদ আপদ? মোড়ের মাথায় আকস্মাৎ পুলিশ ভ্যানের অত্যুজ্জ্বল হেডলাইট চোখে পড়তেই প্রতুলের মুখে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। তাহলে তিনি এসে গেছেন। গাড়িটা এসে থামল প্রতুলেরই প্রায় 2 হাত আগে। ব্যস্তসমস্তভাবে আনন্দমোহন গাড়ি থেকে নেমে এলেন। তার সঙ্গে এলজন 2 পুলিশ ও একজন সার্জেন্ট। আনন্দমোহন প্রশ্ন করলেন, ব্যাপার কি প্রতুলবাবু? এটাও কি সেই স্ট্যাবিং এর ব্যাপার নাকি? ঘাড় নেড়ে প্রতুল জবাব দিল, ঠিক তাই। প্রহরী 3 জনের 2 জনকে আনন্দমোহন বললেন, তোমরা এদিকটায় পাহারা দাও, কেউ যেন পালিয়ে না যায়। পরে 3য় জনকে উদ্দেশ করে বললেন, তুমি পিছন দিকে যাও। ওদিকটায় একটু ভালো করে লক্ষ্য রেখো। ওদিক দিয়ে পালানোই বেশি সম্ভব। পরমুহূর্তেই তিনি সামনের দরজাটার কাছে এসে দাঁড়াতেই প্রতুল বলল, ওদিক দিয়ে নয়, ওপাশে আর একটা পথ। ভাড়া দেওয়া হইবে। লেখাটা নজরে পড়তেই আনন্দমোহন বললেন, এটা তো দেখে মনে হচ্ছে মান্ধাতার আমল থেকে টাঙানো রয়েছে। প্রতুল কোনো মন্তব্য করল না। তাকে সঙ্গে করে সে জঞ্জালের ধারে ঢোকার পথটায় এসে দাঁড়াল। পকেট থেকে টর্চ বের করে আনন্দমোহন বললেন, ভেতরে কাউকে দেখতে পেয়েছিলেন নাকি আপনি? না, কাউকে দেখতে পাইনি, তবে কার যেন কথা শুনতে পেয়েছিলাম। স্বরটা কার সেটা ঠিক বুঝতে পারলাম না। ধীরে ধীরে আনন্দমোহন অগ্রসর হতে হতে আকস্মাৎ কিসে একটা হোঁচট খেতেই তার হাতের টর্চটা মেঝের ওপর পড়ে গেল। হাতড়ে হাতড়ে সেটাকে তুলে প্রতুল দেখল, সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। ডুমটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। আফসোসের সঙ্গে আনন্দমোহন বলে উঠলেন, যা, তাহলে উপায়? আপনার কাছে দেশলাই আছে? সেটা আমি ভেতরে ফেলে এসেছি। অগত্যা উপায়ান্তর না দেখে তারা স্থলিত চরণে অগ্রসর হতে লাগল। চারদিকে যেমনই গাঢ় অন্ধকার, তেমনি প্রগাঢ় স্তব্ধতা। আকস্মাৎ আনন্দমোহন বলে উঠলেন, আছে, আছে, আমার পকেটেই দেশলাই আছে। একেবারেই ভুলে গিয়েছিলাম। পকেট থেকে তিনি দেশলাইটা বের করে একটা কাঠি জ্বাললেন। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর বারুদের শিখাটা তাদের কাছে মনে হল যেন বিদ্যুতের আলো। কিন্তু তা কতক্ষণের জন্যই বা? কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা গেল নিভে। কাঠির পর কাঠি জ্বালাতে জ্বালাতে তারা সতর্ক দৃষ্টি আর উৎকণ্ঠিত মন নিয়ে ক্রমশ ভেতরে ঢুকতে লাগল। এবারও কথা কইলেন আনন্দমোহন। বললেন, আর কতটা প্রতুলবাবু? অদূরে অঙ্গুলি নির্দেশ করে প্রতুল বলে উঠল, ওই যে, ওই দেখুন লাশটা। পকেট থেকে রুমালখানা বের করে আনন্দমোহন প্রথমে সেটা সলতের মতো পাকালেন। তারপর আলোটা অপেক্ষাকৃত দীর্ঘক্ষণ স্থায়ী হবে বলে তার একটা মুখে অগ্নিসংযোগ করে তিনি তীক্ষ্ণ দৃষ্টি একবার মৃতদেহের ওপর ফেললেন। কিন্তু পরক্ষণেই বিস্ময়ের একটা বিচিত্র ধ্বনি তার মুখ দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে চোখ দুটোও মনে হল যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। তেমনি স্বরেই তিনি বলে উঠলেন, এ যে বিক্রম রায়ের মৃতদেহ। প্রতুলও তার কথার প্রতিধ্বনি তুলে সঙ্গে সঙ্গে বলে উঠল, বিক্রম রায়? তাহলে তটিনীর কথা মিথ্যে নয় দেখছি। প্রতুলের পানে ফিরে আনন্দমোহন বললেন, তটিনী? সে কি এখানে এসেছিল নাকি? হ্যাঁ,
কাল রাত্রে বিক্রম রায় বাড়ি থেকে বেরোনোর পরই তটিনী তাকে অনুসরণ করে এখান পর্যন্ত এসেছিল। সে তো আমাকে জানায়নি কিছু। না, সে জানায়নি। তার কারণ এই যে, সে আপনাকে রীতিমতো ভয় করে চলে। অত রাত্রে অনুসরণ করেছে জানলে পাছে আপনি রাগ করেন, তাই সে জানায়নি। অতঃপর আনন্দমোহন শুরু করলেন অনুসন্ধান। কিন্তু দৃষ্টি তার তীক্ষ্ণ হলেও আলো না থাকাতে কিছুই ধরা পড়ল না। তবু যথাসম্ভব তিনি চারদিকটা দেখে নিলেন। না, কেউ নেই কোথাও। কাজ শেষ করে বোধ করি বহুক্ষণ আগেই সরে পড়েছে। প্রতুল তখন প্রকৃত হত্যাকারীর চিন্তায় মগ্ন। সত্যিই কি ত্রিবান্দম হত্যাকারী? কেন সে এখানে আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়ে চোখের সামনে মৃতদেহ ফেলে রেখে সরে পড়ল? কি তবে তার আর একটা কৌশল? ৭ একান্ত নিরাশ মনে আনন্দমোহন বাইরে বেরিয়ে এলেন। পুলিশ দুজনকে ডেকে বললেন, তোমরা ভেতরে ঢুকে লাশটা বের করে নিয়ে এসে মর্গে চালান দাও। তার আগে একবার আলো নিয়ে চারদিকটা ভালো করে খুঁজে দেখো। জিনিসপত্র যা আছে নিয়ে আসবে। যদি কারো হাতের ছাপ। তাকে শেষ করতে না দিয়ে প্রতুল বলল, আপনার কি মনে হয় এ খুনটার সঙ্গেও ত্রিবান্দম জড়িত আছে? ঠিক তাই, সেই যে প্রকৃত খুনি, এটা আমি হলফ করে বলতে পারি। তাহলে সে আমায় ওইভাবে ফোন করেছিল কেন? উদ্দেশ্যটা তার মহৎ ছিল না নিশ্চয়ই। ভেবেছিল, আপনাকেও যদি এই জগৎ থেকে সরাতে পারে। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে আনন্দমোহন বিরক্তিভরা কণ্ঠে বললেন, সমস্ত ব্যাপারটাই গোড়া থেকে কেমন যেন গোলমেলে। কিছুই। কথাটা অসমাপ্ত রেখেই তিনি গাড়িতে গিয়ে উঠলেন। পরে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রতুলের পানে তাকিয়ে তিনি বললেন, আসবেন নাকি আমার সঙ্গে? না, আমাকে আর একটা কাজ সারতে হবে। আপনি চলে যান। আনন্দমোহনের গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই প্রতুল একখানা ট্যাক্সি ডাকল। তারপর ড্রাইভারকে আদেশ দিল, সোজা বাড়ির পথে যাওয়ার জন্যে। বাড়ি ফিরে প্রতুল দেখল, তটিনী তারই প্রতীক্ষায় বসে। একখানা চেয়ার টেনে নিয়ে প্রতুল বলল, মিস্টার বিক্রম রায় খুন হয়েছেন। তটিনী যেন আকাশ থেকে পড়ল। অস্ফুট স্বরে বলল, খুন হয়েছেন? হ্যাঁ, কিন্তু কে করেছে ঠিক বুঝতে পারছি না। ত্রিবান্দম ভান্ডারীকে কি আপনি তার দেখা পেয়েছিলেন? না, ওখানে দেখা পাইনি। বুঝতে পারলুম না, কি কারণে সে আমাকে ওখানে যেতে বলেছিল। যদি মিস্টার বিক্রমের মৃতদেহ দেখানোর জন্যেই হয়। এক লহমার জন্য চুপ করে ত্রিবান্দম পুনরায় বলল, আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। অত্যন্ত জরুরি কতকগুলো কথা আছে। আপনি একবার দয়া করে। ঝাঝালো স্বরে প্রতুল বলে উঠল, আমি তোমার চাকর নই। আর কোথাও আমি যেতেও পারব না। কি এমন জরুরি দরকার শুনি? সেটা আপনার সাক্ষাতেই বলবো। কিন্তু তাহলে আমার বাড়িতে চলে এসো। আমি তোমার জন্যে অপেক্ষা করব ক্ষণ। দেখুন, সত্যি কথা বলতে কি পুলিশের চোখে আমি এখন অপরাধী। তাই মুহূর্তের জন্য কি একটা ভেবে নিয়ে প্রতুল বাধা দিয়ে বলে উঠল, না, না, তোমার কোনো ভয় নেই। নিঃসন্দেহে তুমি আসতে পারো। বেশ, তাই যাচ্ছি। পরস্পরের কথা শেষ হতেই প্রতুল রিসিভারটা নামিয়ে রাখল। ৮ কয়েক মিনিট চুপ করে থাকার পর কি একটা ভেবে নিয়ে তটিনী বলল, আপনি কি ত্রিবান্দমকে পুলিশের হাতে দিতে চান নাকি প্রতুলবাবু? পরিহাস তরল কণ্ঠে প্রতুল বলল, তাহলে তো আমাদের দেশের সব জন সিদ্ধ মহাপুরুষকেও ফাটকে পুড়তে হয়। তার মানে আপনি কি ত্রিবান্দমকে একেবারেই সিদ্ধ মহাপুরুষের পর্যায়ে ফেলতে চান? না, তা ফেলতে চাই না, তবে এ ব্যাপারে সে যে সম্পূর্ণ নির্লিপ্ততা, এ কথা আমি হলফ করে বলতে পারি। আকস্মাৎ দ্বারপথে কলিং বেলটা সজোরে বেজে উঠতেই প্রতুল চকিত হয়ে উঠল। দ্রুতপদে এসে সে দরজাটা খুলতেই দেখে ত্রিবান্দম দাঁড়িয়ে। প্রতুল তাকে ভেতরে ডেকে আনল। কথাটা সে শেষ না করে তটিনীর পানে ধীরে ধীরে মুখখানা ফেরাল। ইঙ্গিতটা বুঝতে পেরে প্রতুল মৃদু হেসে বলল, তোমার কোনো ভয় নই। এ হচ্ছে আমার ঘরের লোক। নির্ভয়ে তুমি এর সামনে তোমার বক্তব্য বলে যেতে পারো। বিস্মিত কণ্ঠে প্রতুল প্রশ্ন করল, কেন বলো তো? কেন, তা বলতে পারবো না। দয়া করে আমার কথাটা শুনুন। না, দয়া করে আমাকে আমার বক্তব্য বলতে দিন। দেরি করলে হয়তো আমারও প্রাণটা তারা। তারা? তারা কারা? গম্ভীর স্বরে প্রতুল বলল, জানি।
প্রহরীবেষ্টিত অবস্থায় পুলিশ ভ্যানে উঠতে গিয়ে হঠাৎ আমার একটা লোককে স্মরণ হল। আমাদের অফিসে লোকটা নিয়মিত আসত না বটে, তবে আমার সন্দেহ হয়েছিল ওরই ওপর। চাঁদমোহন খুন হওয়ার দিন সে এসেছিল। প্রহরীদের বললাম, আমি একবার ঘণ্টাখানেকের জন্যে আনন্দমোহনের আদেশ নিয়ে ছুটি চাই। তারা তো আমার কথা হেসেই উড়িয়ে দিল। তখন বাধ্য হয়েই আমি তাদের গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালিয়ে এলাম। তারপর কি করলে? ভ্রু কুঞ্চিত করে প্রতুল প্রশ্ন করল। তারপর? বাধা দিয়ে প্রতুল আগ্রহভরা কণ্ঠে বলে উঠল, বলো বলো, ঠিকানাটা কি? ত্রিবান্দমের চোখ দুটো এক অজানা আশায় প্রদীপ্ত হয়ে উঠল। খুশিভরা কণ্ঠে বলল, তার ঠিকানা হচ্ছে। তার কথা শেষ হওয়ার আগেই ঘরের মধ্যে একটা সো করে কিসের শব্দ উঠল। পরক্ষণেই দেখা গেল, যন্ত্রণার একটা অস্ফুট ধ্বনি করে ত্রিবান্দম লুটিয়ে পড়ল মেঝের ওপর। বিস্ময় চকিত হয়ে প্রতুল তার পানে ঝুঁকে পড়তেই দেখল, তীক্ষ্ণধার একখানা ছোরা তার বাদিকের ফুসফুসের ওপর প্রথিত। ক্ষতস্থান থেকে অনর্গল ধারায় রক্তস্রোত নির্গত হয়ে জামাটাকে সিক্ত করে তুলছে। প্রতুল আর এক মুহূর্তও অপেক্ষা না করে হত্যাকারীর উদ্দেশ্যে দ্রুতপদে দরজার সামনে এসে দাঁড়াল। অদূরে সিঁড়ির গোড়ায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পেয়েই সে ছুটে গেল সেদিকে। ছায়ামূর্তিটিই নিশ্চয় হত্যাকারী। অগ্রবর্তী লোকটিও পিছনে পদশব্দ শুনে তীরের বেগে ছুটতে লাগল। প্রথমে একতলায়, পরে সবেগে সে রাস্তায় গিয়ে পড়ল। প্রতুলও নাছোড়াবান্দা। হিংস্র জানোয়ার যেমন তার শিকারের পিছনে ক্ষিপ্ত হয়ে ছুটতে থাকে, সেও সেই রকম লোকটিকে অনুসরণ করতে লাগল। কিন্তু তবু মনে হল, মাঝের ব্যবধানটা তাদের যেন ক্রমেই বেড়ে চলেছে। গভীর রাত, পথ জনবিরল, গাড়িঘোড়াও তেমন নেই, তাই ফাঁকা পথ পেয়ে তারা উভয়ই ছুটে চলল, জোরে, আরও জোরে। আকস্মাৎ পথের ওপর অন্ধকারে কিসে একটা হোঁচট খেতেই অগ্রবর্তী লোকটা সেখানে হুমড়ি খেয়ে পড়ে গেল। এই অবসরে প্রতুলও তার কাছে এসে সজোরে একটা ঘুষি চালিয়ে দিল তার কাঁধে। কিন্তু লোকটি তার আগেই অচৈতন্য হয়ে পড়েছে। লোহার একখানা বিমে ধাক্কা খেয়ে সে এমনভাবে পড়েছে যে, তার কপালটা অনেকখানি কেটে গেছে। আরও একটু ঝুঁকে পড়তেই প্রতুল ভাবল, অনতিবিলম্বেই তাকে হাসপাতালে পাঠানো প্রয়োজন। ইতিমধ্যে এধার ওধার থেকে লোক ছুটে এল। নানাজনের নানামতো সেখানকার নীরব আবহাওয়াটুকু কয়েক মিনিটের মধ্যেই সরগরম করে তুলল। পিছন ফিরে প্রতুল দেখল, তটিনীও ছুটে আসছে। কাছে আসতেই সে বলল, একে এখনই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো দরকার। তুমি একবার খবর দাও। নিকটস্থ একটা ডাক্তারখানা থেকে ফোনে হাসপাতালে খবরটা পৌঁছে দিয়ে তটিনী এসে দাঁড়াতেই প্রতুল বলল, তোমার বাবাকে একবার খবরটা দিতে হবে। তটিনী বলল, দিচ্ছি, কিন্তু আগে এদিককার একটা ব্যবস্থা হয়ে যাক। মিনিট দশেকের মধ্যেই একখানা অ্যাম্বুলেন্স এসে হাজির হল। স্থানীয় থানা থেকে খবর পেয়ে দারোগাও ছুটে এল। এসেই শুরু করল তদন্ত। পথচারীর মন্তব্যে সে প্রতুলকেই দোষী সাব্যস্ত করে থানায় নিয়ে যেতে চাইল। মৃদু হেসে প্রতুল এগিয়ে যেতেই তটিনী বলে উঠল, আপনি কি চললেন নাকি, প্রতুলবাবু? গভীর বিস্ময় চোখ দুটো বড় বড় করে দারোগাটি সঙ্গে সঙ্গে বলল, প্রতুলবাবু? মানে প্রতুল লাহিড়ী, বাংলার? তাকে শেষ করতে না দিয়ে তটিনী বলে উঠল, হ্যাঁ, বাংলার সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা প্রতুল লাহিড়ী। জিভ কেটে সলজ্জ কণ্ঠে দারোগাটি কি বলতে যাচ্ছিল, বাধা দিয়ে প্রতুল তাকে একধারে টেনে নিয়ে গিয়ে কী সব বলে দিল। তারপর পুনরায় অচৈতন্য লোকটির সামনে এসে দাঁড়াল। স্ট্রেচারে করে লোকটিকে গাড়িতে তোলা হলে দারোগাটি অর্থপূর্ণ হাসি হেসে নমস্কার জানিয়ে সেখান থেকে বিদায় নিল। তটিনী বলল, এবার আমি চললুম বাবাকে খবরটা দিতে। আপনি যা হয় এদিককার একটা ব্যবস্থা করুন। সে চলে যেতেই প্রতুল বাসায় ফিরে এল। ত্রিবান্দমের দেহটা তখনও মনে হল যেন কাঁপছে। ছুটে গিয়ে তার ওপর ঝুঁকে পড়তেই প্রতুল দেখল, ওষ্ঠপ্রান্তটা তার বারেকের জন্য কেঁপে উঠেই চিরতরে স্থির হয়ে গেল। ঘণ্টাখানেক কেটে যাওয়ার পরও যখন তটিনী কিংবা আনন্দমোহন কেউই এলেন না, প্রতুল তখন রীতিমতো চিন্তিত হয়ে উঠল। টেবিলের কাছে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে সে কানে লাগাল। একটু পরেই বলতে শুরু করল, কে? আনন্দবাবু? হ্যাঁ, আমি প্রতুল কথা বলছি। কি বললেন? তটিনী যায়নি আপনার কাছে? সংক্ষেপে এদিককার ঘটনাটা বর্ণনা করে প্রতুল বলল, আপনি তাহলে এখনই একবার আসুন। আনন্দমোহন আসতেই সে সমস্ত ঘটনাটা বিশদভাবে বর্ণনা করে পরিশেষে বলল, আমি তো তটিনীকে পাঠালুম আপনার কাছে।
বুঝতে পারলুম না ঠিক। হয়তো পথে কোথাও আটকে পড়েছে। ভাববার কিছু নেই। কিন্তু আপনি খুনির কি ব্যবস্থা করছেন? মৃদু হেসে প্রতুল বলল, আগে বেচারা একটু সামলে নিক, তারপর। ত্রিবান্দমের দেহটা নজরে পড়তেই সে বলে উঠল, এর ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। আমাকে এখনই একবার যেতে হবে হাসপাতালে। পরদিন সকালে চায়ের পেয়ালায় সবেমাত্র প্রতুল চুমুক দিয়েছে, এমন সময় ব্যস্ত সমস্ত হয়ে আনন্দমোহন তার ঘরে ঢুকে বলে উঠলেন, এদিকে বিপদ, প্রতুলবাবু। আবার কি হল? তটিনী কাল থেকে এখনো ফেরেনি। বিস্ময় চকিত কণ্ঠে প্রতুল বলল, এখনো ফেরেনি? কোনো খোঁজখবর নিয়েছেন কি? কোথায় আর নেব? আজ এখনই একটা চিঠি পেয়েছি। কথা শেষে একখানা কাগজ আনন্দমোহন প্রতুলের হাতে দিলেন। প্রতুল সেখানা হাতে নিয়ে পড়তে শুরু করল। শ্রীচরণেষু। তটিনী। তার মানে, আমরা তো কিছুই জানি না? তাহলে সে পালিয়ে গেছে। তার মাথায় আঘাত তেমন লাগেনি, তাই ভোরে উঠেই পালাতে পেরেছে। কতক্ষণ নীরব থেকে একসময় প্রতুল বলল, আনন্দবাবু, আপনি জনকয়েক পুলিশ আর সার্জেন্টের ব্যবস্থা করুন। আমি লোকটিকে আজই ধরব। সবিস্ময় আনন্দমোহন প্রশ্ন করলেন, আপনি তার সন্ধান পাবেন কি করে? সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। সবিস্ময় আনন্দমোহন বললেন, এই বাড়িতে? আপনি কি আগেই জানতেন নাকি? আগে জানতাম না, এখন জানলাম। যা কথা, এখন ভেতরে আসুন। লঘু সন্তর্পিত পদে তারা ভেতরে ঢুকে গেল। তারপর উঠল দ্বিতলে। বারান্দার একেবারে শেষের ঘরখানার সামনে প্রতুল মুহূর্তের জন্যে দাঁড়িয়েই ভেজানো দরজাটা চট করে খুলে দিল। লোকটি বাধা দিয়ে বলে উঠল, কিন্তু আপনারা এখানে এলেন কি করে? এ বাড়িই বা চিনলেন কেমন করে? নইলে কি করবে? এখনই গুলি করে মারব। আপনি কার হুকুমে এ বাড়িতে ঢুকেছেন? তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা কথার উত্তর দাও দেখি। তটিনী কোথায়? দ্বিতীয় লোকটি সহসা টেবিলের পাশে সরে এসে গুরুভার একটা বস্তু প্রতুলের দিকে সজোরে নিক্ষেপ করল। প্রতুল যেন এ মুহূর্তটির জন্য প্রস্তুত হয়েই ছিল। চকিতে এক পা সরে দাঁড়িয়ে এসে তার জবাব দিল পিস্তলের গুলিতে। অব্যর্থ লক্ষ্য। পরক্ষণেই দেখা গেল, লোকটি ডানহাতখানা বাহাত দিয়ে চেপে ধরেছে। প্রথম লোকটি এবার ঝাঁপিয়ে পড়ল প্রতুলের ওপর। কিন্তু তার শক্তি কতটুকু? মুহূর্তেই প্রতুল তাকে দুহাতে শূন্যে তুলে ঘরের অপর পার্শ্বে অবস্থিত টেবিলের ধারে নিক্ষেপ করল। টাল সামলাতে না পেরে লোকটি ছিটকে গিয়ে পড়ল। পুনরায় আঘাত পাওয়ামাত্রই তার ললাটের ক্ষতস্থান থেকে অঝরে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে লোকটি লুটিয়ে পড়ল মাটির বুকে। চোখের সামনে ফুটে উঠল কালো আকাশের বুকে অসংখ্য স্তিমিত তারকা। প্রথম লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়াতেই প্রতুল বলল, এখনো কিছু পাওনা আছে বুঝি? ক্রুদ্ধ কণ্ঠে প্রতুল বলল, এখনো বলো তটিনী কোথায়? নইলে তোমার শাস্তির সবে শুরু হয়েছে, মনে রেখো। লোকটির তখন আর কথা কইবার মতো শক্তি বোধ করি ছিল না। তত্রাজ ক্লিষ্ট কণ্ঠে সে ধীরে ধীরে বলল, পাশের ঘরে। আনন্দমোহনকে সেখানে অপেক্ষা করতে বলে প্রতুল ছুটে এল পাশের ঘরে। তটিনী অচৈতন্য। সম্ভবত ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। মাথায় হাত বুলোতে বুলোতে প্রতুল তাকে দুবার ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। পুনরায় সেই ঘরে চলে এল। পূর্ববৎ কঠিন স্বরেই আনন্দমোহনের পানে ফিরে প্রতুল বলল, তাহলে এখনই জ্ঞান ফিরে আসবে। লোকটির জীবনীশক্তি বোধ করি শেষ হয়ে এসেছিল। তাই সে বলল, যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা শুনে যেতে চাই, প্রতুলবাবু। কি করে আপনারা এ বাড়ির সন্ধান পেলেন? আনন্দমোহন সপ্রশংস দৃষ্টিতে একবার প্রতুলের পানে তাকালেন। প্রতুল পুনরায় বলল, কিন্তু তোমরা এতগুলো লোককে খুন করলে কেন? বাধা দিয়ে প্রতুল প্রশ্ন করল, ত্রিবান্দমকে মারলে কেন? ত্রিবান্দম আমাদের গোপনীয় অনেক কিছু জানতে পেরেছিল। তাই তাকেও।